সাধারণ মানুষের কাছে তিনি মহানায়ক উত্তম কুমার, পরম শ্রদ্ধেয় কালজয়ী এক শিল্পী, এক মহান চলচ্চিত্রাভিনেতা। কিন্তু পুত্রের কাছে কেমন ছিলেন পিতা উত্তম কুমার? উত্তম কুমারের স্মৃতিচারণায় তার পুত্র গৌতম চট্টোপাধ্যায় কি জানিয়েছিলেন, আজকের ভিডিওতে আপনাদের সামনে সেটাই তুলে ধরব। সকলের কাছে যিনি মহানায়ক উত্তম কুমার, আমার কাছেও তিনি ততটাই মহানায়ক উত্তম কুমার, কিন্তু তার চেয়ে অনেক বেশি তার অন্য একটি পরিচয়। তিনি আমার বাবা, একজন স্নেহশীল পিতা, কর্তব্যপরায়ণ অভিভাবক এবং হ্যাঁ, অবশ্যই পরম প্রিয় বন্ধু। আমার জ্ঞান হওয়া থেকে দেখে আসছি বাবির স্নেহশীল মমতাময় রূপ। কত স্মৃতিই মনে পড়ছে। একবার আমার টনসিলাইটিস হয়েছে, সেন্ট পলসে তখন পড়তাম, 58-59 নাগাদ হবে। বাবি তখন খ্যাতির উচ্চ শিখরে, প্রচণ্ড ব্যস্ততা, প্রতিটি দিন তার ব্যস্ত। তারই মধ্যে আমার যে কদিন নার্সিংহোমে কাটলো সারাক্ষণ পাশে রইলেন, সমস্ত প্রোগ্রাম বাতিল করে দিয়ে। রাতও কাটালেন কয়েকদিন। বাবির একটা ভয় ছিল আমি হয়তো কথা বলার শক্তি হারিয়ে ফেলবো। তখন তো চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না, তো একটা টেপ রেকর্ডার কিনে এনে অপারেশনের আগে বহুক্ষণ ধরে কথা বলালেন। তারপর আমাকে ছাড়লেন ডাক্তারদের হাতে। অপারেশন সাকসেসফুল হলো। প্রথম কথা বললাম আমি আইসক্রিম খাবো, সেটা বাবি টেপ করলেন। নিজে শুনে নিশ্চিন্ত হলেন, মাকেও গিয়ে শোনালেন। 1970-71 নাগাদ বন্ধুদের সঙ্গে একবার কাশ্মীরে গিয়েছিলাম। সেখানে হঠাৎ একদিন পেটে যন্ত্রণা শুরু হলো। বন্ধুরা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। জানা গেল অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট গ্যাংগ্রিন স্টেজে চলে গেছে। খুব তাড়াতাড়ি বাবি চেষ্টা করে আমাকে ক্যালকাটা নার্সিংহোমে ভর্তি করলেন। ডক্টর মুরারি মোহন মুখার্জি আমার অপারেশন করলেন। পরের দিন একটা জরুরি সম্মেলনে তাকে দিল্লি যেতে হলো। এদিকে আমার জ্বর হতে শুরু করলো, 2-3 দিন ধরে একটানা জ্বর। বাবির উদ্বেগের আর শেষ নেই। তিনি তার বন্ধু ডক্টর অশোক ব্যানার্জির সঙ্গে কথা বললেন। অশোক কাকু আমাকে দেখে জানালেন আর একবার অপারেশন করতে হবে। আবার অপারেশন? বাবি তো আকাশ থেকে পড়লেন। প্রচণ্ড দুশ্চিন্তা হলো তার। যাই হোক, অশোক কাকু তাকে আশ্বস্ত করলেন। অপারেশনের পর জ্ঞান হতে দেখলাম গোলাপি শার্ট, সাদা প্যান্ট, চোখে সানগ্লাস পরা এক সুদর্শন ব্যক্তি আমার মাথায় হাত বোলাচ্ছেন। মুখের দিকে তাকিয়ে মনটা আনন্দে নেচে উঠল। বাবি, আমার বাবি মহানায়ক উত্তম কুমার। শুধু আমার প্রতি নয়, পরিবারের প্রত্যেকের প্রতি আমার বাবার ছিল অপরিসীম কর্তব্যবোধ। মায়ের সবচেয়ে প্রিয় জিনিস ছিল সংসারের চাবির গোছা। অপারেশন থিয়েটারে যাবার আগে সেই মূল্যবান বস্তুটি বাবির হাতে তুলে দিয়ে গিয়ে মা বললেন, এই রইল তোমার সংসার। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ওকে দেখো, অপারেশন হলে জ্ঞান ফিরতে মায়ের প্রথম কথা, আমার চাবি। বাবি বললেন, তুমি যে বললে সংসার দেখো, গৌতমকে দেখো, এখন আবার চাবি চাইছো, কী ব্যাপার? তারপর হাসতে হাসতে মার হাতে চাবির গোছা তুলে দিলেন। তো এখনও দেখছি কি প্রচণ্ড উদ্বেগ। অপারেশন শুরু হওয়া থেকে শেষ, মার জ্ঞান হওয়া পর্যন্ত সারাক্ষণ ছিলেন, সমস্ত প্রোগ্রাম, সমস্ত শুটিং বাতিল করে। আমি বাবিকে ডাকতাম বাবি বলে, তিনিও আমাকে বাবি বলতেন, মাঝে মাঝে বলতেন ছোট কুমার। এই নামে যখন ডাকতেন বুঝতাম যা চাইবো তাই পাবো, পেতামও, বিশেষত জন্মদিনগুলিতে। ক্যাননের ক্যামেরা, সোনাডাইনের সাউন্ড সিস্টেম, এনসাইক্লোপিডিয়া, আরও কত কিছু। তবে মা খুব কড়া প্রকৃতির ছিলেন, চাইতেন না ছেলে যখন যা খুশি চেয়ে পড়াশোনা মাথায় তুলুক। তাই বাবির কাছে আমার চাওয়ার সময়টাও লিমিটেশন থাকতো। 16-17 বছর বয়স থেকেই বাবিকে আর গুরুজন হিসেবে নয়, বন্ধু হিসেবে পেয়েছি, একেবারে মাই ডিয়ার উত্তম কুমার। একটা পয়লা বৈশাখে আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম কল্যাণী যাব। সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া আনন্দ করে দিনটা কাটাবো। বন্ধুদের জানালাম বাবি এলে বাবিকে জানিয়ে বেরিয়ে যাব। ওদের বাড়িতে আসতে বললাম, কিন্তু ওরা বলল আমরা ভবানীপুরের মোড়ে অপেক্ষা করব। বাবি আসতে বেশ দেরি হলো, প্রায় ঘন্টাখানেক। আমি অভিমান করে বললাম, তোমার আসতে এত দেরি হলো? আমার বন্ধুরা কখন থেকে অপেক্ষা করছে। বাবি বললেন, শুধু বন্ধুরা, বান্ধবী নেই? আমি বললাম না। বাবি বললেন, সে কি, উত্তম কুমারের পপুলারিটি কি এতটাই কমে গেছে যে ছোট কুমারের কোনো বান্ধবী থাকবে না? আমি হেসে ফেললাম। বাবি সব বুঝতে পারলেন, হাসতে হাসতে বললেন, কিছু লাগবে থাকবে তো বল। বললাম, মা 50 টাকা দিয়েছে। ধুস, 50 টাকায় হয়? এই নাও, আরও কিছু টাকা নাও, বলে 500 টাকা ব্যাগ থেকে বার করে পকেটে গুঁজে দিলেন। একবার বাবির সঙ্গে বোম্বে গিয়েছিলাম, একটা অনুষ্ঠানে তার পাশে বসে আছি। হঠাৎ দেখি আমার স্বপ্নের নায়ক অমিতাভ বচ্চন এগিয়ে আসছেন আমাদেরই দিকে। এগিয়ে এসে নিচু হয়ে বাবিকে প্রণাম করলেন। আমি তো অবাক, আমি যার ফ্যান তিনি আমার বাবার ফ্যান। একটু পরে বাবি কি একটা কাজে সামনে কোনো একটা জায়গায় গেলেন। অমিতাভ বচ্চন আমার পাশে এসে বসলেন, বললেন, তোমার মনে পড়ে নিউ আলিপুরে যখন থাকতে, তখন পাশের মাঠে ক্রিকেট খেলা হতো, তুমি ব্যাট করতে, একটা লম্বা মতো ছেলে বল করতো? আমি বললাম, হ্যাঁ মনে পড়ে।
একটু একটু মনে পড়ে। উনি বললেন, সেই লম্বা ছেলেটাই আমি। আমার শুধু একটাই লোভ থাকতো, তোমার ভাবিকে একবার দেখার। বারান্দায় কখন বেরিয়ে আসবেন সেই সময়ের অপেক্ষা করতাম। শুধু অপরের শ্রদ্ধা পাওয়া নয়, শ্রদ্ধা করার ব্যাপারেও উত্তম কুমার কখনো পিছপা হতেন না, বিশেষত গুরুজনদের প্রতি। ঠাকুমা দাদুর প্রতি তার ছিল অপরিসীম শ্রদ্ধা। পয়লা বৈশাখের দিন, দশমীর দিন, নিজের জন্মদিনে উত্তম কুমার যেখানেই থাকুন অবশ্যই বাড়ি আসবেন। ফিরেই ঠাকুমা দাদুকে প্রণাম করতেন। তাছাড়া নতুন সিনেমার কন্ট্রাক্ট হলেই মা বাবার আশীর্বাদ নিতেন উত্তম কুমার। দাদু মারা যাওয়ার সময় পুত্র উত্তম কুমারের হাত ধরে তিনি বলেছিলেন, সংসারটা দেখো, ছোট ভাইদের দেখো। সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন উত্তম কুমার। বাবি আর মার মধ্যে গভীর বন্ধুত্ব ছিল, নানা বিষয়ে তাদের আলোচনাও চলতো আমাদের সামনেই। একটা ব্যাপারে ওদের তর্ক করতেও শুনেছি বেশ কয়েকবার, ইয়ার্কির ছলেই, সেটা কে পৃথিবী ছেড়ে আগে চলে যাবে। বাবি বলতেন আমি, আর মা বলতেন না আমি। ঈশ্বর বাবিকে আগে টেনে নিয়েছেন 1980-র 24শে জুলাই। তারপর গৌরীদেবী মারা যান 13 মাস পরে, 9ই আগস্ট 1981। উত্তম কুমার সম্পর্কে স্মৃতিচারণ করে এমনটাই জানিয়েছিলেন তার পুত্র গৌতম চট্টোপাধ্যায়। এতক্ষণ আপনারা শুনলেন মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণায় পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের কথা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।